রোল কল করছি, তোমাদের শুনতে পাচ্ছ? রোল 1, Yes, রোল 1 sir. আচ্ছা, রোল 2, Present, sir. 3, Present, sir. 4, Present, sir. 5, Present, sir. 6, 7, 8, Present, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. Present, sir. 13, Present, sir. 14, 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, 24, Yes, sir. 25, 26, 27, Yes, sir. 28, 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Sir, 35. okay, 36, 36. 36 আছো, Yes, sir. 37, Yes, sir. 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, 43, 44, 45, Sir, 42 present. 42. 42 present, 45, 46, Yes, sir. 46. 47, 48, Yes, sir. 49, 50, Yes, sir. Sir, 13 batch, roll 20. roll 20, 13 ব্যাচে roll 29 Sir, roll আছে, 23. কোন ব্যাচ 13 ব্যাচে? Yes, sir. Sir, 16 batch 49. 13 ব্যাচে 29 আছো? Sir, 16 batch 23, sir. Sir, 13 batch 29. 16 ব্যাচে 20 আছে, 13 12 ব্যাচে Sir. 47 আছো? 12 ব্যাচ 47, Sir, 16 batch 49. 13 ব্যাচে 49, Sir, 16 ব্যাচে 16 49, batch roll 3, sir. আমার ভিডিও অন হচ্ছিল না তখন। Sir, ঠিক আছে। 16 batch roll 18, sir. 18, আমি অ্যাবসেন্ট রোলগুলো বলছি শুধুমাত্র। 16 ব্যাচে রোল 6, 7, 14, 25, 26, 32, 43, 44, 45, 47. Okay, let's start. স্ক্রিন দেখতে পাচ্ছ? Yes, sir.
ওকে, সো আমরা লাস্ট যেখানে শেষ করেছিলাম সেটা হলো আমরা গতদিন দেখেছি যে হল কারেন্ট থেকে আমরা ইউজ করি কিভাবে মেইন হল ইফেক্ট ইউজ করে আমরা কিভাবে মোবিলিটি এবং চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন মেজার করতে পারি। এট দ্য সেম টাইম যে কলিশন থিওরি আছে সেটা থার্মাল কন্ডাক্টিভিটি অ্যাপ্রক্সিমেশনে কিছু লিমিটেশন আছে, ওটা খুব ডিটেইলে আমরা যাইনি, আমরা জাস্ট ইকুয়েশনটা শো করেছি। সো তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা দেখানো হলো ওটা হচ্ছে লিভিংস্টোনের বইয়ের চ্যাপ্টার 1। লিভিংস্টোনের বইয়ের চ্যাপ্টার 1 ফলো করা হয়েছে। তোমাদের সিআর কি ঢাকাতে থাকো? সিআর? জি স্যার, ঢাকাতে থাকি। আচ্ছা, আমার তুমি মাঝে দিয়ে একসময় এসে আমার কাছ থেকে হার্ড কপি কিছু নিয়ে গেলে ভালো হয় বইয়ের, আমি চ্যাপ্টার দিয়ে দিব, তুমি হয়তো স্ক্যান করে তোমাকে চ্যাপ্টার ফটোকপি দিয়ে দিতে পারি। স্যার আমি স্যার বুয়েটের পাশেই থাকি তো স্যার, মানে তাহলে তুমি আসলে আমি দিয়ে দিব, অসুবিধা নেই। জি স্যার। লিভিংস্টোনের চ্যাপ্টার 1 ফলো করা হয়েছে তোমাদের ইনিশিয়াল কন্ডাক্টর এবং ইনসুলেটরের জন্য, ঠিক আছে? এই মোমেন্টে আমি যেটা শুরু করছি এটা এখনো চলছে আমাদের কন্ডাক্টর এবং ইনসুলেটর। তোমরা জানো তোমাদের সিলেবাসে মেইনলি আছে কন্ডাক্টর, ইনসুলেটর মানে মেজর পার্ট ধরলে, এরপর ব্যান্ড থিওরি, তারপর হচ্ছে অপটিক্যাল, ম্যাগনেটিক, সুপার কন্ডাক্টর, এভাবে। তো আমরা প্রথম দিকে লেকচারগুলো সবাই যাবে কন্ডাক্টিভিটি এবং রেজিস্ট্যান্স, সুপার কন্ডাক্টর, এগুলো নিয়ে। আমরা লিভিংস্টোনের চ্যাপ্টার 1 এর পরে আমরা এই মোমেন্টে ফলো করছি নর্টনের একটা বই আছে সিরামিক ম্যাটেরিয়ালস। নর্টনের সিরামিক ম্যাটেরিয়ালস, এটা সম্ভবত চ্যাপ্টার 31 সম্ভবত, ঠিক আছে? আমরা এখানে আমাদের যেটা হবে যে আমরা প্রত্যেকটা টপিকেরই 3-4টা বই থেকে আমরা কয়েকটা করে চ্যাপ্টার ফলো করব। সো ওই চ্যাপ্টারগুলো আমি ফটোকপি করে দিব তোমাদেরকে, দেওয়ার পরে যে অংশগুলো পড়াবো না সেই পেজগুলো জাস্ট কেটে দিব। যদি তোমাদের কারো দেখতে ইচ্ছা করে এমনি দেখতে পারো, আদারওয়াইজ স্কিপ করবো, কারণ তোমাদের এক একটা বই এক এক দিকে ফোকাস করা। কোনো বই, যেমন গতদিন যে বইটা আমরা পড়ালাম লিভিংস্টোনের, হ্যাঁ, ওটাই কিন্তু ইনসুলেটরের চ্যাপ্টার, রেজিস্ট্যান্স কন্ডাক্টিভিটি চ্যাপ্টার, কিন্তু ওরা যেটা করেছে ওরা জাস্ট কনসেপ্ট যে থিওরি যেগুলো দেখালাম ওই কোশ্চেনগুলোতে ফোকাস করেছে। কিন্তু আজকে দেখবা যে আজকে আমরা আসলে মেইনলি আরেকটু ডিটেলে যাব যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের ডিফারেন্স নিয়ে কার্টনের বই, এটা কার বই? নর্টনের বই থেকে। এবং এরপরে আমরা আরেকটা বই ফলো করব সেম চ্যাপ্টারের জন্য, যেখান থেকে আচ্ছা ওটা অবশ্য আমরা ব্যান্ডে গিয়ে ডিটেল দেখাবো। তো আজকে আমরা মেইনলি দেখবো যে আমরা আজকে মেইনলি যেটা দেখবো সেটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি কিভাবে টেম্পারেচার উপর ডিপেন্ড করে, এবং এই টেম্পারেচার ডিপেন্ডেন্সটা বুঝতে গিয়ে আমরা মেইনলি কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের আরেকটু স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার হবো, ঠিক আছে? এরপরেও আমাদের আরো একটু লেকচার থাকবে এগুলোর উপরে। তারপরে আমরা ব্যান্ড থিওরিতে যাব। ব্যান্ড থিওরিতে যখন যাব তখন আজকের যে জিনিসগুলো পড়ানো হবে সেগুলোর আরো ডিটেলে যাওয়া হবে। আজকে আমরা জাস্ট ইন টার্ম অফ কন্ডাকশন, ভ্যালেন্স ব্যান্ড এবং ফার্মি লেভেল নিয়ে কথা বলবো, কিন্তু এগুলোর ডিটেল কিভাবে ডেরিভেশন হচ্ছে বা আরো কিভাবে বোঝা যায় সেটা আমরা পরে দেখবো। সো স্টার্ট ফ্রম হিয়ার, সিরামিক সম্পর্কে বলছি আমরা। জানি আমাদের কোর্সটা হচ্ছে অ্যাডভান্স প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস। স্টিল অ্যাডভান্স প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস হলো আমাদের মেইন ফোকাস, কিন্তু আসলে সিরামিক ম্যাটেরিয়ালের উপর। অ্যাডভান্স প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস বলতে কিন্তু আমরা মেটাল বা পলিমারকে খুব একটা ফোকাস করছি না, যদিও অ্যাডভান্স প্রপার্টিজ বা ফাংশনাল প্রপার্টিজ পলিমারও বেশ কিছু আছে। সো সিরামিকের মেইন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে যে সিরামিক শো ওয়াইড রেঞ্জ অফ ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, রাইট? আমরা জানি যে সিরামিক ইনসুলেটর হতে পারে, সিরামিক সেমিকন্ডাক্টর হতে পারে, সিরামিক সুপার কন্ডাক্টর হতে পারে। সো at very high extreme temperature ceramic superconductor behavior show করতে পারে। আবার সরি এক্সট্রিম এন্ডে আরেকটা এক্সট্রিম এন্ডে যখন আমরা দেখতে পাই যে তাহলে ইনসুলেটর হিসেবে ইউজ হয়। আমরা ইলেকট্রনিক প্যাকেজিং এ ইনসুলেশনের পারপাজে সিরামিক ইউজ করে থাকি, কারণ সেখানে হাই কারেন্ট ডেনসিটি থাকে। সো সেই হাই কারেন্ট ডেনসিটিকে ইনসুলেশনের জন্য আমরা সিরামিক ইউজ করি। যেমন ধরো আমাদের যে নরমাল কপার ওয়্যার থাকে সেখানে কিন্তু কপার ওয়্যারের উপর কিসের ইনসুলেশন দেওয়া থাকে বলতো? পলিমার, রাইট? পলিমার টাইপ কোটিং, পলিমার বা প্লাস্টিক কোটিং আর কি, এডিটিভ অ্যাড করা হলে প্লাস্টিক হয়ে যায়। সো আমরা ইনসুলেটর হিসেবে, স্ট্রং ইনসুলেটর হিসেবে কিন্তু পলিমারের জায়গায় আমরা সিরামিক ইউজ করি। পলিমার কিন্তু হিট জেনারেট শুরু করলে আর ইনসুলেশনটা ভালো করতে পারবে না। সো সিরামিক সুপার কন্ডাক্টর হিসেবে বিহেভ করবে, সিরামিক ইনসুলেটর হিসেবে কাজ করতে পারে। and between these two extremes we have the semiconductors. So three sorts of material. আমরা জানি যে কন্ডাক্টিভিটি কিভাবে হয়, নরমালি পজিটিভ চার্জ ইলেকট্রনের মাধ্যমে, রাইট? ইলেকট্রনের মাধ্যমে হয়। এট দ্য সেম টাইম আমরা বাই ডেফিনেশন অনেক সময় বলে থাকি যে পজিটিভ চার্জ ক্যারিয়ার আছে। মেকানিজম স্টাডি করতে হলে আমরা পজিটিভ চার্জ ধরি।
In case of ceramic, it's quite complicated because in some cases we have to explain the conductivity in terms of electron. In some case it's about hole. In some case it is about ion, and even in some case it's about electron pair, যেটাকে আমরা কুপারস পেয়ার বলি। যে সুপার কন্ডাক্টিভিটি মানে কি রেজিস্ট্যান্স খুবই কম, তাই না? কন্ডাক্টিভিটি ভেরি হাই। এবং এই কন্ডাক্টিভিটিটা রেজিস্ট্যান্স কেন কম হয়? ইলেকট্রন কলিশনের কারণে। সুপার কন্ডাক্টিভিটি থিওরিতে বলা হয় যে ইলেকট্রন পেয়ার করে করে চলে, দুইটা ইলেকট্রন একসাথে হয়ে মুভ করে, তারা কলিশন মুভ করার জন্য। তার মানে পেয়ার অফ ইলেকট্রন একসাথে মুভ করে, দুইটা ইলেকট্রন একটু দূরত্বে আরো দুইটা ইলেকট্রন, একটু দূরত্বে আরো দুইটা ইলেকট্রন। সো তাদের মুভমেন্ট মেকানিজম, দুইটা ইলেকট্রন হওয়া মানে এমনি মিন ফ্রি পাথ বেড়ে যায়, তাই না? একটা করে ইলেকট্রন ছড়িয়ে থাকলে যেটা হবে, তুমি যদি দুইটা করে ইলেকট্রন পেয়ার করে রাখো তাদের মধ্যবর্তী ডিসটেন্স গুলো অনেক কমে যাবে। তো সেখানে দুটো করে ইলেকট্রনকে একসাথে করে আমরা দেখাতে পারি যে কন্ডাক্টিভিটি অনেক বেড়ে যায়। সো ইলেকট্রন পেয়ার এটা আমাদের একদম লাস্ট চ্যাপ্টারে আসবে, সুপার কন্ডাক্টরের চ্যাপ্টারে। স্যার ইলেকট্রন দুটোই তো স্যার নেগেটিভ নেগেটিভ অ্যাট্রাকশন হয় কি করে? এটা কি স্যার প্রোটন নট পার্ট অফ দিস চ্যাপ্টার। ওকে, আমরা সুপার কন্ডাক্টরে যখন যাব তখন দেখবো। আমরা এখন শুধু ইলেকট্রন, হোল এবং আয়ন নিয়ে দেখছি। আমরা সুপার কন্ডাক্টিভিটি থিওরিতে সেখানে পরে যাব। সো এখানে বলা হচ্ছে যে কিউবিক জিরকনিয়ার কথা একটা एग्जांपल বলা হচ্ছে, যেমন কিউবিক জিরকনিয়া আমরা ইলেকট্রন হোল তো ইজিলি পাই, সেমিকন্ডাক্টরে বিশেষ করে ইলেকট্রন হোল থাকে। কিউবিক জিরকনিয়া আছে স্টেবিলাইজ পার যাই হোক, ওখানে হচ্ছে আয়নিক কন্ডাক্টর হিসেবে কাজ করে, ঠিক আছে? এবং তোমাকে জানো যে স্বাভাবিকভাবে আয়নের আমরা যদি ডিফিউশনের ড্রাইভিং ফোর্স চিন্তা করি, সেটা কি ইলেকট্রনের জন্য বেশি, হোলের জন্য বেশি, নাকি আয়নের জন্য বেশি হবে? ড্রাইভিং ফোর্স কার জন্য বেশি হবে বলো তো, ইলেকট্রন হোল নাকি আয়ন? স্যার ইলেকট্রিক ফিল্ডের কথা চিন্তা করতে হবে ইলেকট্রন হোলের বেশি হবে। মানে কি? কারণ আমি যদি ফোর্স সেমই হবে, কারণ চার্জ সেম হলে ফোর্স সেম হবে। কিন্তু যদি আমরা মাসের কথা চিন্তা করি তবে আই এম আস্কিং ইউ অ্যাবাউট ড্রাইভিং ফোর্স। সবসময় আগে বুঝতে হবে কোশ্চেনটা কি, ড্রাইভিং ফোর্স কোনটার জন্য বেশি? ড্রাইভিং ফোর্স বোঝো? সেটা কি ডিফিউশনের ড্রাইভিং ফোর্স বলছে? হ্যাঁ, ডিফিউশনের জন্য, মুভমেন্টের জন্য একই কথাই। ডিফিউশনের জন্য ইলেকট্রন, হোল এবং আয়ন মুভ করার জন্য তোমার ফোর্স কোথায় বেশি লাগবে? অবশ্যই আয়নের জন্য। জি, বিকজ ইলেকট্রন হোল অনেক ছোট, ইলেকট্রন তো অনেক স্মল, এবং এটা খুব ইজিলি মুভ করতে পারে। ইভেন থার্মাল এনার্জিতে ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে মুভ করে যায়, ঠিক আছে? বা কন্ডাকশন ব্যান্ড যদি পার্শিয়াল ফিল্ড থাকে সেখানে ইজিলি মুভ করবে, কিন্তু আয়ন মুভ করানো বেশ ডিফিকাল্ট। আয়নকে এত ইজিলি মুভ করানো যায় না। সো বেসিক্যালি যখন আয়ন ডিফিউশন আসছে, আমি একটা কনসেপ্ট বোঝানোর জন্যই বলছি, এটা আয়ন যখন ডিফিউশন হবে তখন তোমার এনার্জি লাগবে বেশি, এবং এনার্জি বেশি মানে হচ্ছে তোমাকে হাই টেম্পারেচারে যেতে হবে। ক্লিয়ার? সো এই কারণে আমরা দেখতে পাই যে কিউবিক জিরকনিয়া হাই টেম্পারেচারে আয়ন ডিফিউশন হয়, এটা অক্সিজেন বেসড, এবং এটা ইলেকট্রোলাইট হিসেবে ইউজ হয় সলিড অক্সাইড ফুয়েল সেলে। সো এখন তোমাদেরকে এটা কেন বলছি খেয়াল করো। তোমরা জানো যে সলিড অক্সাইড ফুয়েল সেল হচ্ছে ওয়ান অফ দ্য এনার্জি ইম্পর্টেন্ট এনার্জি সোর্স, রাইট? আইডিয়া আছে তোমাদের সলিড অক্সাইড ফুয়েল সেল? কিছুটা স্যার। হ্যাঁ, এবং সলিড অক্সাইড ফুয়েল সেলের একটা লিমিটেশন কি বলতো, মেজর লিমিটেশন? এখানে যদি ইলেকট্রোলাইটটাকে ঠিকঠাক রাখতে চাই তবে বিশেষ করে যে ওয়াটার ভেপরটা হলে এটা আমাদেরকে খুব হাই প্রেসার অবস্থায় রাখতে হয়। আর যদি আমরা নর্মাল লিকুইড কিছু ইউজ করি তবে সেটা ভ্যাপরাইজ হয়ে যাওয়ার রিস্ক থাকে বা ডিকম্পোজ হয়ে যাওয়ার রিস্ক থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে মেকানিজমে কিছু প্রবলেম, কিন্তু আমাদের মেজর সমস্যাটা হচ্ছে টেম্পারেচার। হাই টেম্পারেচারে কাজ করতে হয়। তার মানে তুমি যদি মনে করো যে আমি একটা গাড়িতে ইউজ করব, সলিড অক্সাইড ফুয়েল সেল দিয়ে গাড়ি চালাবো, তাহলে আমাদের মেজর সমস্যা হলো আমার যে হাই টেম্পারেচার মেনটেন করতে হয়, এই টেম্পারেচার মেনটেন করতেই তোমার অনেক এনার্জি চলে যাবে। মানে গাড়ি চালাতে তোমার যে এনার্জি লাগবে সেরকম একটা এনার্জি তোমার ব্যাটারিটাকে অন রাখার জন্য লাগবে। বোঝা যাচ্ছে? সো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এখানে ভেরি হাই টেম্পারেচার মেনটেন করতে হয়, এবং হাই টেম্পারেচার মেনটেনের রিজনটা হচ্ছে আয়নিক কন্ডাকশনের কারণে। আয়নিক কন্ডাকশনের কারণে তোমাকে হাই টেম্পারেচার মেনটেন করতে হয়। সো কিউবিক জিরকনিয়া হচ্ছে এই ধরনের একটা एग्जांपल। তো আমরা এই লেকচারে মেইনলি আসলে ইলেকট্রন হোল মুভমেন্ট এগুলো নিয়ে মেইনলি দেখবো। আমরা যেহেতু সেমিকন্ডাক্টর মেটাল এগুলো নিয়ে আমাদের ইন্টারেস্ট। সো এই ধরনের একটা চার্ট তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, সেখানে এই ধরনের একটা আগে চার্ট দেখাইছিলাম, ওই চার্টটাতে একটু চলে যাই আমি। এই চার্টটা দেখানো হয়েছিল আগে একদিন।
এখানে দেখানো হয়েছিল যে আমরা লগ সিরিজে 10⁻⁸ হচ্ছে কপারের রেজিস্ট্যান্স খুবই কম, কপারের রেজিস্ট্যান্স অনেক কম, সেখানে সরি 10⁸ ছিল কন্ডাক্টিভিটি, আর ডায়মন্ডের হচ্ছে 10⁻⁻16, অলমোস্ট 10⁻24 টাইমস, রাইট, মেটালের সাথে ইনসুলেটরের। ইয়েস স্যার। এটা ছিল বিভিন্ন ম্যাটেরিয়ালের মধ্যে। এখন আমরা যে চার্টটা দেখবো এটা হচ্ছে শুধুই সিরামিকের মধ্যে। শুধুই সিরামিকের মধ্যেও যদি দেখো তাহলে দেখো যে উপরে কন্ডাক্টিভিটি 10⁻6 আর নিচে হচ্ছে 10⁻⁻18, স্টিল 10⁻24 টাইমস। তার মানে আমরা যদি শুধু সেমিকন্ডাক্টর, আমরা যদি শুধুমাত্র সিরামিকের মধ্যে চিন্তা করি তাহলেও ইভেন কন্ডাক্টিভিটি ওয়াইড রেঞ্জে ভ্যারি করে। এই কারণে আমরা এখানে লিখেছি, দেখো যে এটা তো ইয়ে দেখা কন্ডাকশন, এখানে দেখো আমরা এগুলো কিন্তু সবই অক্সাইড, অক্সাইড মানে সিরামিক, বেসিক্যালি এগুলোকে আমরা বলছি ইলেকট্রনিক মেটাল, এগুলো মেটাল, এবং উপরে গেলে কমপ্লিট ইলেকট্রনিক নেচার শো করে, ইলেকট্রনিক বন্ডিং কন্ডাকশন। সো উপরে গুলো হচ্ছে মেটালিক বিহেভিয়ার শো করছে, নট মেটাল, মেটালিক বিহেভিয়ার শো করছে। আবার নিচের দিকে আমরা যে টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এগুলো চিন্তা করি, এগুলো একদম এন্ডে গিয়ে ইনসুলেটরি বিহেভিয়ার শো করবে, আবার মাঝে সেমিকন্ডাক্টর বিহেভিয়ার শো করবে। সিরামিক ওয়াইড রেঞ্জে কাজ করে। এখানে ভেরি হাই কন্ডাক্টিভিটি থাকতে পারে মেটালের মতো, আবার ভেরি হাই রেজিস্ট্যান্স সাফার করতে পারে। আমরা ইলেকট্রনিক বলছি, আমরা সুপার কন্ডাক্টরের দিকে চলে যেতে পারি, ঠিক আছে। তো ওয়াইড রেঞ্জের উপর ভ্যারি করবে। আমরা এখন ধীরে ধীরে বুঝতে চেষ্টা করবো যে কেন মেটালের কন্ডাক্টিভিটি কেমন, সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কেমন। অলরেডি আমরা একটা বেসিক ডেভেলপ করেছি, সেটা হলো যে কন্ডাক্টিভিটি হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে, ক্যারিয়ার কনসেন্ট্রেশন এবং মোবিলিটির উপর। এবং এই দুইটা, এই ইকুয়েশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ইকুয়েশনটাই আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে, যে কিভাবে আমরা বুঝতে পারবো যে কোথায় কন্ডাক্টিভিটি কিভাবে কাজ করছে। সো সিগমা ইকুয়াল টু হচ্ছে n q মিউ, তার মানে সিগমা হচ্ছে n এর উপর ডিপেন্ড করছে, মোবিলিটির উপর ডিপেন্ড করছে, চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে, এবং চার্জের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে, রাইট। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আমি যদি দুই রকম কন্ডাকশন চিন্তা করি, একটা হচ্ছে ইলেকট্রন কন্ডাকশন, একটা হচ্ছে হোল কন্ডাকশন, তাহলে ইলেকট্রন কন্ডাকশনের জন্য একটা ইকুয়েশন পাবো, মিউ ইকুয়াল টু n e q, আর হোল কনসেন্ট্রেশনের জন্য পাবো মিউ প্লাস ইকুয়াল টু সিগমা প্লাস ইকুয়াল টু মিউ প্লাস n প্লাস z। সো মিউ প্লাস হচ্ছে এখানে হোলের মোবিলিটি ইলেকট্রনের মতনই, n প্লাস হচ্ছে হোলের কনসেন্ট্রেশন, এটা বেসিক্যালি কনস্ট্যান্ট রুম টেম্পারেচারে থার্মাল ইকুইলিব্রিয়ামে, আর z হচ্ছে আমাদের চার্জ অ্যামাউন্ট। সেক্ষেত্রে আমাদের টোটাল কন্ডাক্টিভিটি কি হবে, সিগমা ই প্লাস সিগমা প্লাস। আমরা কিছু কিছু ম্যাথ করব, ম্যাথের পারপাসটা কি, আমাদের ম্যাথের পারপাসটা হচ্ছে, আমরা ইকুয়েশন ডেরিভেশন খুব একটা প্রয়োজন নাই আসলে, কারণ ইকুয়েশন ডেরিভেশন যদি কারো প্রয়োজন হয় তোমরা বই দেখে দেখতে পারো, এমনিতে ওগুলো এক্সামের জন্য কখনোই ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে একটা ইকুয়েশন দেখে বোঝা, যেমন সিগমা ইকুয়াল টু মিউ ই এন ই কিউ, হ্যাঁ, এটার সিগনিফিকেন্স এক্সপ্লেইন করা, যেখান থেকে আমরা দেখতে পাই যে এই দুইটার উপর মেইনলি ডিপেন্ড করছে। এখান থেকে আমরা বলতে পারি যে মেটালিকের ক্ষেত্রে n বেশি, মোবিলিটিটি বাড়াতে হয়, সেমিকন্ডাক্টরে মোবিলিটি সিগনিফিকেন্ট, n কম, n বাড়াতে হবে। সো ইকুয়েশন দেওয়ার মানে হচ্ছে সিগনিফিকেন্স বোঝা। এট দ্য সেম টাইম গ্রাফের ক্ষেত্রেও তাই, তোমাদেরকে কিছু ম্যাথ করাবো আমি। ম্যাথ করানোর মেইন পারপাসটা হবে শুধুমাত্র ইকুয়েশন গুলাকে ভালো মতো রিয়েলাইজ করা, যে একটা ম্যাথ করলে ইউজুয়ালি বোঝা যায় যে আসলে মিউ দিয়ে কি বোঝানো হয়েছে, বা এই ইকুয়েশনটা সাম দিয়ে কি বোঝানো হচ্ছে। আমরা আজকে কিছু ম্যাথ দেখবো, নেক্সট ক্লাস কিছু ম্যাথ দেখবো, তাহলে কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে ইকুয়েশন গুলো। এখানে একটা টার্ম আছে ভেরি ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় এই যে দেখো টিই এবং টি প্লাস, এই দুইটা টার্ম আমরা ইউজ করি, অনেক বইতে পাবা, সেজন্য এখানে নোটেশনটা বোঝানো হয়েছে। টি এবং টি প্লাসটা ইন্ডিকেট করে যে টোটাল কন্ডাক্টিভিটিতে ইলেকট্রন এবং হোলের কন্ট্রিবিউশন কেমন। এটা বিশেষ করে সেমিকন্ডাক্টরে যখন ডোপিং করা হয়, জেনারেটিভ বা নন জেনারেটিভ, আমরা ওগুলো পরে এক্সপ্লেইন করবো, যে ডোপিং লেভেল লো নাকি হাই। আমরা জানি যে ডোপিং করলে কি হয়, কনসেন্ট্রেশন অফ চার্জ ক্যারিয়ার বেড়ে যায়, এবং তখন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে সে আসলে কিরকম বিহেভিয়ার শো করছে। আমরা বলি যে ম্যাটেরিয়াল পি টাইপ বা এন টাইপ হয়, আমরা ডোপিং করে এন টাইপ কি পি টাইপ বানাতে পারি, আমরা ডোপিং করে পি টাইপ কি এন টাইপ বানাতে পারি। এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা যখন ডায়েট তৈরি করবো তখন পি টাইপ এন টাইপ কন্ট্রোল করতে হয়। তো তখন তোমাকে বুঝতে হবে যে তোমার ম্যাটেরিয়ালটা কি পজিটিভলি চার্জড, পজিটিভ চার্জ ক্যারিয়ার ডোমিনেন্ট নাকি নেগেটিভ চার্জ ক্যারিয়ার ডোমিনেন্ট, রাইট। সো ওইটা আমরা বের করতে পারবো টি এবং টি প্লাস থেকে। এই চারটা তোমরা দেখো, যেমন সোডিয়াম ক্লোরাইড 400 ডিগ্রি টেম্পারেচারে বলা হচ্ছে, দেখা হচ্ছে যে এখানে টি প্লাস হচ্ছে 1, টি মাইনাস হচ্ছে 0, ঠিক আছে। তার মানে কি এখানে ইলেকট্রনিক কন্ডাকশন
হচ্ছে না, বুঝে গেছে? আয়নিক কন্ডাকশন হচ্ছে 400, সোডিয়াম ক্লোরাইড আয়নিক হয়ে যায়। এমনি আয়নিক বন্ড যখন ইয়ে করে ফেলবো 400 নিয়ে যাবো, তখন সে আয়নিক কন্ডাকশন দিবে। এট দ্য সেম টাইম আমরা যদি বেরিয়াম ফ্লোরাইডে যাই, দেখো BaF2, বেরিয়াম ফ্লোরাইড বা লেড ফ্লোরাইডের ক্ষেত্রে বলা হচ্ছে টোটালি ইলেকট্রনিক কন্ডাকশন, এখানে কিন্তু আয়নিক কন্ডাকশন নাই। আর বাকি যেগুলো আছে এগুলো মিক্স আপ কন্ডিশনও থাকে, অনেকগুলো মিক্স আপ কন্ডিশনও হতে পারে। সো এটা থেকে এটাই বোঝাতে চাচ্ছি আমরা যে কন্ডাকশনে ইলেকট্রন হোল মিক্সিং কন্ডিশনে কন্ট্রিবিউট করতে পারে। এখানে সিগনিফিকেন্ট বা ডমিনেন্টলি কে করবে এটা বলা মুশকিল। মেটাল, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের মধ্যে মেইন ডিফারেন্স কি? আমরা জানি ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এই ব্যান্ডগুলো নিয়ে আমরা অনেক ডিটেইল আলোচনা করব, ব্যান্ড থিওরি। আমাদের এই কোর্সটার মেইন পারপাসই হবে অ্যাডভান্স মেডিকেল প্রপার্টি যেগুলো আছে, ইলেকট্রিক্যাল, অপটিক্যাল, স্ট্রাকচারাল, ম্যাগনেটিক, এগুলোর কনসেপ্ট এবং টার্মগুলোকে খুব ভালো মতো রিয়েলাইজ করা, যাতে তোমরা যে কোনো কোর্সে বা যে কোনো কাজে করতে গেলে এগুলো খুব ইজিলি গ্রাস্প করতে পারো। আমরা জানি যে ভ্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ডের গ্যাপ যদি বেশি হয়, সেপারেশন, সেটাকে আমরা ইনসুলেটর বলি, রাইট? ঠিক আছে। আর যদি ইন্টারমিডিয়েট হয় তখন সেমিকন্ডাক্টর বলে। আর মেটালের ক্ষেত্রে কি হয় বলতো? ওভারল্যাপ করে। কিন্তু আসলে মেটালের ক্ষেত্রে দুটো হতে পারে, ওভারল্যাপও হতে পারে অথবা ভ্যালেন্স এবং কন্ডাকশনের মধ্যে গ্যাপও থাকতে পারে। আচ্ছা, এখানে এই ছবিটাতে একটু ভুল আছে, আমি যদিও লিভিংস্টোনের বই থেকে নেই নাই, লিভিংস্টোনের বই তো, লিভিংস্টোন না সরি, নর্টনের বইতেও ছবিটাতে একটু ঝামেলা আছে। এটা আমি আসলে নেট থেকে নিচ্ছি, কিন্তু এখানেও মনে হচ্ছে অন্য একটা বই থেকে, এখানেও একটু ঝামেলা আছে। সেটা হলো ইনসুলেটরের ক্ষেত্রে নরমালি বলা হয় নট অনলি ব্যান্ড গ্যাপ, কন্ডাকশন ব্যান্ড উইল বি এমটি। ঠিক আছে, নট অনলি ব্যান্ড গ্যাপ, ওয়াই, কন্ডাকশন ব্যান্ড এমটি। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইউজুয়ালি ভ্যালেন্স ব্যান্ড ইজ নিয়ারলি কমপ্লিট, নট কমপ্লিট। এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, তাই না? এখানে কমপ্লিট দেখাচ্ছে, কন্ডাকশন ব্যান্ডটাকে এমটি দেখাচ্ছে। ঠিক আছে, এটা আসলে বেটার ডেফিনিশন হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড ইজ অলমোস্ট কমপ্লিট, নট পার্শিয়াল। অলমোস্ট কমপ্লিট মানে হচ্ছে খুবই সামান্য একটু দেখবা ব্ল্যাঙ্ক আছে, এন্ড কন্ডাকশন ব্যান্ড ইজ অলমোস্ট এমটি। ইউজুয়ালি সেমিকন্ডাক্টরের ডেফিনিশন ওটা হওয়া উচিত, যদিও আমি যে ছবিটা শো করছি এখানে কন্ডাকশন ব্যান্ডটাকে দেখাচ্ছে একদম ব্ল্যাঙ্ক, এমটি, বাট বেসিক্যালি কন্ডাকশন ব্যান্ডের নিচে সামান্য কয়েকটা ইলেকট্রন থাকার কথা। ঠিক আছে, এবং ভ্যালেন্স ব্যান্ডের টপে সামান্য একটু গ্যাপ থাকার কথা। আমরা এগুলো পরে দেখবো। সো ডেফিনেশনটা হচ্ছে ইনসুলেটর, এবং ইনসুলেটরের ক্ষেত্রে গ্যাপ বেশি অবশ্যই উইথ এ এমটি কন্ডাকশন ব্যান্ড। সেমিকন্ডাক্টরের গ্যাপ হচ্ছে ইন্টারমিডিয়েট উইথ এ অলমোস্ট filled up valence band and the almost empty conduction band. আচ্ছা, এখানে আমার যে রেঞ্জটা আমি দেখাচ্ছি লেস দেন 3 ইলেকট্রন ভোল্ট বা মোর দেন 3 ইলেকট্রন ভোল্ট, এই ভ্যালুগুলো অবশ্য বই টু বই ভ্যারি করে। যেমন আমি দেখো যেখান থেকে ছবিটা নিয়েছি সেখানে বলা হচ্ছে যে 3, কোন বইতে 4 বলে, কোন বইতে 2.5 বলে, এটা ওয়েল ডিফাইন্ড না। এমনিতে আমরা যদি অলমোস্ট 0 বলি তাহলে এটা হচ্ছে মেটাল। বেসিক্যালি 0 হয় না, খুবই অল্প হয়, 0.2, 0.1, অনেক লো ইলেকট্রন ভোল্ট গ্যাপ থাকে মেটালের ক্ষেত্রে। আমরা যদি 0.02 থেকে 2.5 হয় সেগুলোকে আমরা ন্যারো ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর বলি। ন্যারো ব্যান্ড গ্যাপ, মেটালের ঠিক উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ন্যারো ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। আর আমরা যেমন জিঙ্ক অক্সাইড, কপার অক্সাইড এগুলো নিয়ে যেগুলো কাজ করি সেগুলোকে বলা হয় ওয়াইড ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। এগুলো কিন্তু ইনসুলেটরও বলা হয়। এগুলো বেসিক্যালি ইনসুলেটর বলা যায়, কারণ এগুলো ওয়াইড ব্যান্ড গ্যাপের কারণে হাই রেজিস্ট্যান্স অফার করে, বাট স্টিল এগুলো সেমিকন্ডাক্টর এগুলোর মধ্যেই। কারণ যখনই ওই যে বললাম যে কন্ডাকশন ব্যান্ডে যদি অল্প কিছু ইলেকট্রন চলে আসে এবং সামান্য ডোপিং করা হয় তখন এগুলো সেমিকন্ডাক্টর বিহেভিয়ার শো করে। সো ওয়াইড ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, পিওরলি সেমিকন্ডাক্টর বলতে ন্যারো ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর কি বোঝানো হয় আসলে। কিন্তু আমরা যখনই জিঙ্ক অক্সাইড, কপার অক্সাইড এগুলো নিয়ে কথা বলবো, এগুলোকে আমরা মেইনলি ওয়াইড ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর বলবো। এগুলো কিন্তু ইনসুলেশন। এই জন্যই দেখো একটু আগের চার্টে দেখো ইনসুলেটরের পাশে জিঙ্ক অক্সাইড লেখা হয়েছে, আমি তখন স্কিপ করে গেছি, বিকজ তোমরা এগুলোকে নরমালি ইনসুলেটর বলো না, জিঙ্ক অক্সাইড টেকনিকে। আমরা বরং জিঙ্ক অক্সাইড টেকনিক ন্যানো পার্টিকেল থিন নিয়ে যখন কাজ করি এগুলোকে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বলি, বাট বেসিক্যালি এগুলোকে কিন্তু ইনসুলেটরের মধ্যে রাখা হয়েছে বিকজ অফ দ্য ডেফিনেশন অফ ওয়াইড ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর এন্ড ইনসুলেটর। আচ্ছা, এখন এখানে এসে দেখো যে মেটালের ক্ষেত্রে কিভাবে হয়। একটা হতে পারে ভ্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করতে পারে, তখন যদি ভ্যালেন্স ব্যান্ড কমপ্লিটলি এমটি হয় কোনো প্রবলেম নাই, সেমিকন্ডাক্টরের মতো না, ইনসুলেটরের মতো, রাইট? ইনসুলেটরের কমপ্লিট এমটি কন্ডাকশন ব্যান্ড থাকে। মেটালের ক্ষেত্রেও যদি কন্ডাকশন ব্যান্ড কমপ্লিট এমটি থাকে, তাহলে যদি ওভারল্যাপ হয় তখন ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনটা জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে মুভ করে। বোঝা যাচ্ছে? এই পয়েন্টটা স্যার ঠিক বুঝলাম না।
কন্ডাকশন ব্যান্ড যদি এমটি থাকে, কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন নাই, আমার তো কারেন্টের জন্য কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন লাগবে, তাই না, কারেন্ট ফ্লোর জন্য। সো যদি একটা এমটি কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের সাথে ওভারল্যাপ করে, তাহলে ওভারল্যাপ করলে কি হবে, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে ঢুকে যাবে না? জি স্যার। ফলে কন্ডাকশন ব্যান্ডে আমরা কারেন্ট পাবো ইজিলি। তার মানে মেটালের ক্ষেত্রে কন্ডাকশন এবং ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপিং করলে কন্ডাকশন ব্যান্ডে যদি ইলেকট্রন নাও থাকে কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি কারেন্ট থাকতে হলে কি করতে হবে, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন থাকতে হবে, ফ্রি ইলেকট্রন থাকতে হবে, তাই তো? কিন্তু ফ্রি ইলেকট্রন না থাকার পরেও তোমার আমরা কারেন্ট পেতে পারি, কারণ কন্ডাকশন এবং ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপিং। যদি কন্ডাকশন এবং ভ্যালেন্স ব্যান্ডে সামান্য গ্যাপ থাকে এবং ভ্যালেন্স ব্যান্ড যদি ফিল থাকে, তাহলে কিন্তু কন্ডাকশন পাওয়া যাবে না। কেন যাবে না খেয়াল করো। এখন ভ্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যদি ভ্যালেন্স ব্যান্ড কমপ্লিটলি ফিল থাকে, তাহলে আমরা কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাবো না। যদি গ্যাপ কম হয়, ইলেকট্রন জাম্প করা ডিফিকাল্ট হয় এনার্জি স্টেটের কারণে, ফার্মি লেভেলের কারণে। কারণ আমরা দেখো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও বলেছি যে আমাদের কন্ডাকশন ব্যান্ডে কি হতে হয়, অলমোস্ট এমটি, তার মানে সামান্য কিছু ইলেকট্রন ইউজুয়ালি কন্ডাকশন ব্যান্ডে থাকতে হয়, ঠিক আছে? তখনও সেমিকন্ডাক্টর কেন, কারণ ব্যান্ড গ্যাপ বেশি বলে। এই সেমিকন্ডাক্টরটাকে আমরা মেটাল বলতে পারি যদি ব্যান্ড গ্যাপটা অনেক কম হয়। লাস্ট পয়েন্টটা ঠিক বুঝলাম না। আচ্ছা, ইনসুলেটর, এখানে কি ইনসুলেটর এবং যে সেমিকন্ডাক্টর এই দুটোকে মেটাল বলবো যদি ব্যান্ড গ্যাপ কম হয়, সোজা কথা। যেমন ইনসুলেটরের ক্ষেত্রে কি কন্ডাকশন ব্যান্ড এমটি, রাইট? ইয়েস স্যার। এটাকে যদি ওভারল্যাপ করাতে পারো তাহলে এটা মেটাল হয়ে যাবে, কারণ ভ্যালেন্স থেকে কন্ডাকশন হয়ে যাবে। আবার সেমিকন্ডাক্টরটা কি ছিল, গ্যাপ থাকবে কিন্তু কন্ডাকশন ব্যান্ড থাকবে অলমোস্ট এমটি, তার মানে অল্প কিছু ইলেকট্রন থাকবে। এই অবস্থায় যদি ওকে মেটাল ভ্যালেন্স ব্যান্ডের খুব কাছাকাছি নিয়ে আসতে পারো, ওভারল্যাপ না হলেও তখন সেটাকে আমরা মেটাল বলতে পারবো, কারণ তখন ওই কন্ডাকশন ব্যান্ডে যে অল্প কিছু ইলেকট্রন আছে ওটার কারণে ফার্মি লেভেলের মাধ্যমে পুশ করে আমরা ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন বাকিটাকে কন্ডাকশন ব্যান্ডে নিতে পারবো। কিন্তু কন্ডাকশন ব্যান্ড যদি এমটি হয় কমপ্লিটলি, তাহলে অবশ্যই ওভারল্যাপ করতে হবে। সো মেটালের ক্ষেত্রে দুই রকমের স্ট্রাকচার হতে পারে। আমরা সাধারণভাবে বলবো যে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ওভারল্যাপ করবে, ইট ক্যান বি উইথ এ এমটি কন্ডাকশন ব্যান্ড, এমটি না হলেও সমস্যা নাই। কিন্তু যদি ওভারল্যাপিং না করে, গ্যাপ যদি খুবই সামান্য থাকে, লেস দ্যান সেমিকন্ডাক্টর ইভেন 0.01 0.02 স্টিল, তখন কন্ডাকশন মেটালিক হতে পারে যদি কন্ডাকশন ব্যান্ডে পার্শিয়াল ইলেকট্রন থাকে। এখানে একটু কমপ্লিকেশন যেটা বলা হয়, কোনো যেমন 1+ যারা আছে ভ্যালেন্স, তাদের ক্ষেত্রে কন্ডাকশনটা ইজি, 2+ এর ক্ষেত্রে আবার ডিফিকাল্ট হয়। এগুলো আমরা ব্যান্ড থিওরিতে গিয়ে দেখি কতটুকু কভার করতে পারি। যখন আমরা 2-3টা লেকচারের পর ব্যান্ড থিওরিতে যাব, তখন আমরা ভ্যালেন্স ব্যান্ড জিনিসটা কি, কন্ডাকশন কি, কিভাবে এই ব্যান্ডগুলো তৈরি হয়, ব্যান্ড গ্যাপগুলো কিভাবে হয়, মাঝখানে ফার্মি লেভেল বলতে কি বোঝায়, ফার্মি লেভেল কোথা থেকে আসে, জেনারেট বা ডিজেনারেটেড সেমিকন্ডাক্টর, ডোপিং, নন ডোপিং, এই সবগুলো জিনিস নিয়ে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? সো এইগুলো আমরা ডিটেইল দেখবো। এখন যেহেতু ইন্ট্রোডাক্টরি লেকচার, এখানে আমরা শুধু ডেফিনেশন গুলো দিচ্ছি মেইনলি, যে কিভাবে আমরা মেটাল, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরকে ডিফারেন্সিয়েট করতে পারি। ওকে, আমি শুরুতেই বলেছি ইকুয়েশন আমরা খুব বেশি দেখবো না, বাট যে ইকুয়েশন গুলোর ফিজিক্যাল মিনিং আমরা বুঝতে পারবো, মেইনলি সেই ইকুয়েশন গুলোকে আমরা বোঝার চেষ্টা করবো। সো অলরেডি আমি বিভিন্ন বই থেকে নিয়েছি আসলে ইকুয়েশন গুলো, এই জন্য একটু ইয়ে হয়ে গেছে বিভিন্ন রকম। আমরা জানি সিগমা ইকুয়াল টু NQE, তাই না? সো আমাদের চার্জ, মোবিলিটি এবং কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখন দেখো ইকুয়েশনটা, যে নাম্বার অফ Ni, যেটা Ni হচ্ছে তোমার নাম্বার অফ ইলেকট্রন যেটা তুমি পাচ্ছ, ফ্রি ইলেকট্রন। Niটা হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন। আর এখানে আরেকটা বই থেকে নেওয়া হচ্ছে N0, এটাও নাম্বার অফ ফ্রি ইলেকট্রন একই। Ni এবং N0 দুটি নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইন্ডিকেট করছে, আর NO যেটা, এটা হচ্ছে নাম্বার অফ হোল ইন্ডিকেট করছে, ঠিক আছে? আচ্ছা, কিসের উপর ডিপেন্ড করে দেখো, এটা ডিপেন্ড করবে NCE FEDE এই ইন্টিগ্রেশনের উপর। ডি তো বুঝতেছো, এনার্জির সাপেক্ষে। আমি দেখি এগুলো ইন্টিগ্রেশন, যেহেতু আমি তোমাদের গ্রাফ গুলো দিয়ে বোঝাতে পারি কিনা পরবর্তী ক্লাসে, যে কিভাবে ইন্টিগ্রেশনটা করা হয়। এনার্জি ইন্টিগ্রেট করা হবে, ডিটা আসছে এফ এর সাথে, রাইট? FEDE এই টার্মটাকে ইন্টিগ্রেট করতে হবে, সাথে NEE থাকবে। দুইটা টার্ম থেকে আমরা নাম্বার অফ ইলেকট্রন বা হোল পাই। আচ্ছা, আমি এই ইকুয়েশনটা কেন এনেছি আরেকবার দেখো। আসলে হোলের ইকুয়েশনটা অন্য বইতে এভাবে পেয়েছিলাম, যে হোলটা হচ্ছে GVE। GV মানে এখানে ভ্যাকেন্সি হোল ইকুইভ্যালেন্ট ভ্যাকেন্সি বলা যায়। আমরা GV এই টার্মটা এখানে আছে, ওই বইতে ওখানে GC দিয়ে ইলেকট্রন বোঝানো হয়েছে, তোমাদের নটনের বইতে NC দিয়ে বোঝানো হয়েছে, একই কথা। এই জন্য জাস্ট ইকুয়েশন, এটা সেম ইকুয়েশন,
জাস্ট নোটেশনে এনআই জায়গায় এনও ইউজ করেছে, ওরা এনসি যেটা কন্ডাকশন ব্যান্ডের স্টেট ছিল সেটাকে ওরা জিসি দিয়ে দেখিয়েছে, আর জিভি যেটা এটা হচ্ছে হোলের জন্য, ঠিক আছে। আচ্ছা, আর ইলেকট্রনের ক্ষেত্রে আমরা বের করব এফই দিয়ে গুণ করব, আর হোলের ক্ষেত্রে আমরা 1 - এফই দিয়ে গুণ করব। এখন এই টার্মগুলো কি বোঝায়, এই টার্মগুলো কি বোঝায় সেটা আমরা দেখি। এখানে এনই যেটা, সরি এনসিইডিই, এটাকে বলা হয় ডেনসিটি অফ স্টেট। ডেনসিটি অফ স্টেট বলতে কি বোঝায়, আগে এখানে কি লিখেছে দেখি। ডেনসিটি অফ স্টেট ইন কন্ডাকশন ব্যান্ড রিপ্রেজেন্টস নাম্বার অফ ইলেকট্রন লেভেল ওভার হুইচ ইলেকট্রন ক্যান বি ডিস্ট্রিবিউটেড। আমরা বলি না ফরবিডেন অরবিটাল, টার্মটা শুনেছো? ফরবিডেন অরবিটাল। সো কোন একটা ম্যাটেরিয়ালে কোন অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে না, তার উল্টাটাই হচ্ছে কোনখানে অরবিটাল ইলেকট্রন থাকতে পারবে। ইলেকট্রনের জন্য যেটা ফরবিডেন সেটাই হচ্ছে অ্যালাউড ফর হোল, ঠিক আছে। সো দো নট অলওয়েজ ফরএভার। ডেনসিটি অফ স্টেটটা হচ্ছে মেইনলি আসলে যে নাম্বার অফ অ্যালাউড এনার্জি স্টেট। তোমরা জানো আমরা যারা ডিএফটি নিয়ে কাজ করি কম বেশি, তাদের মেইন কাজটা হচ্ছে আমরা প্রথমেই ডেনসিটি অফ স্টেটের উপর বেস করি আমরা যে কোন কোন স্টেট গুলো হচ্ছে, যেমন আমি এগুলো আমি ডিটেল দেখাবো, ব্যান্ড থিওরিতে গেলে এগুলো ডিটেলে যাব। তার মানে হলো যে 1s অরবিটাল, 2s অরবিটাল, 2p অরবিটাল কোন জায়গাটায় ইলেকট্রন থাকতে পারে, ইলেকট্রন আছে কিনা সেটা বিষয় না, ইলেকট্রন থাকতে পারে কিনা, ঠিক আছে। সো এনইডি এটা হচ্ছে তোমার ডেনসিটি অফ স্টেটস অফ কন্ডাকশন ব্যান্ড। তাহলে আমি যদি এখানে এনসি মানে প্রথম টার্মটা, তাহলে জিভিই ডিই এটা কি ডেনসিটি অফ স্টেট অফ ভ্যালেন্স ব্যান্ড, বোঝা যাচ্ছে? Yes, sir. এনসিইডি যেটা, এটা এনসিইডি এফইটা বাদ দাও, এনসিডি এই অংশটা হচ্ছে ডেনসিটি অফ স্টেট অফ কন্ডাকশন ব্যান্ড, আর জিভিডি হচ্ছে ডেনসিটি অফ স্টেট অফ ব্যালেন্স ব্যান্ড। তার মানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের কোন কোন অরবিটালে অথবা এনার্জির কতটুকু ডিফারেন্স, এনার্জির ডিফারেন্স যে এইটুকু থেকে এইটুকু, ধরো 3.1 থেকে 3.12 এইটুকু ব্যান্ড গ্যাপ এনার্জির মধ্যে কতগুলো কোন কোন অরবিটালটুকুতে ইলেকট্রন থাকার সম্ভাবনা আছে, সেটাকে আমরা বলি ডেনসিটি অফ স্টেট। এটাকে আমরা গুণ দিচ্ছি এফই দিয়ে। এফইটা কি? এফইটাকে বলে ফার্মি ডিরেক্ট ফাংশন। এটা বলে দ্য প্রবাবিলিটি অফ অ্যান ইলেকট্রন বিং ইন দ্য কন্ডাকশন ব্যান্ড। এটা এফই বলা হয়েছে বলে, এটা যদি 1 - এফই হয় তাহলে এটা হবে প্রবাবিলিটি অফ এ হোল টু বি দেয়ার ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড। তার মানে আমরা এই দুইটার টাইমস এর মানে কি, একটা হচ্ছে কোন কোন অরবিটালে ইলেকট্রন থাকতে পারে স্টেটে, আর হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কতটুকু। এই দুইটাকে দিয়ে টাইমস করলে পাবো নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অ্যাভেলেবল অথবা নাম্বার অফ হোল অ্যাভেলেবল। কোনো কনফিউশন আছে এখানে? আর স্যার এখানে যে ইন্টিগ্রেশনটা করা হয়েছে, ইন্টিগ্রেশন আপার লিমিট আর লোয়ার লিমিটটা কি? এনআই E infinity আর আচ্ছা, নেগেটিভ upper- ইনফিনিটি হ্যাঁ। হবে না স্যার, মানে যে বটম টপ? না, এটা আমরা যেটা করি সেটা হচ্ছে যখন আমি কন্ডাকশন ব্যান্ডে যাই তখন কন্ডাকশন ব্যান্ডের এস থেকে টপ পর্যন্ত যাই, আমাকে দেখতে হয় যে কতটুকুর মধ্যে তোমার, আচ্ছা। কারণ এটা তো ওই যে অ্যাভেলেবল এনার্জি স্টেট, অ্যাভেলেবল এনার্জি স্টেটটাকে খুঁজতে হয়। তো আমি কন্ডাকশন ব্যান্ড থেকে শুরু করে একদম টপ পর্যন্ত খুঁজবো। আর যখন আমি ভ্যালেন্স ব্যান্ডে যাব তখন এনার্জির একদম লোয়ার স্টেট থেকে শুরু করে 1s থেকে শুরু মানে লোয়ার এনার্জি থেকে শুরু করে আমি ভ্যালেন্স ব্যান্ডের এস পর্যন্ত যাব। একদম লোয়ার এনার্জি থেকে ভ্যালেন্স ব্যান্ডের এস পর্যন্ত দেখবো আমরা যে কোন কোন স্টেটে কয়টা স্টেটে ইন্টিগ্রেশন করে আমরা দেখবো হোল পাওয়ার পসিবিলিটি আছে। আর যখন ইলেকট্রন খুঁজবো তখন কন্ডাকশন ব্যান্ড থেকে শুরু করে একদম টপ পর্যন্ত যাব। আমাদের এই ডেরিভেশন গুলো আছে আরেকটা বইয়ে, আমি ডেরিভেশন গুলো দেখাবো কিনা দেখি। যদি ডেরিভেশন গুলো স্ট্রেট লাইট মানে তেমন বোঝার কিছু না থাকে, শুধু ইকুয়েশন দিয়ে দিয়ে সলভ করে যায়, সেক্ষেত্রে আমি ওগুলো স্কিপ করে যাব। বাট যদি দেখি যে ওগুলোকে ফিজিক্যালি এক্সপ্লেইন করা সম্ভব ইকুয়েশন গুলোকে, ইন দ্যাট কেস আমি ওগুলো তোমাদেরকে দেখাবো। সো এখানে তোমরা মেইনলি যেটা পাচ্ছ এই ইকুয়েশনটার পরে আরো দুইটা নতুন ইকুয়েশন পাইলা, যেটা মনে রাখা যায় সব সময়। সেটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা এবং হোলের সংখ্যা ডিপেন্ড করবে কিসের উপর? ডেনসিটি অফ স্টেট এন্ড প্রবাবিলিটি অফ ইলেকট্রন টু বি ইন দ্যাট স্টেট, রাইট? সো আমরা খুব সহজে এটা মনে রাখতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে এই দুইটাকে কিভাবে ক্যালকুলেট করা যায়। এর মধ্যে একটা হচ্ছে এফই প্রবাবিলিটি, যেটা ফার্মি লেভেলে থাকার সম্ভাবনা। এই সম্ভাবনাটা ডিপেন্ড করছে 1/1 + এক্সপোনেনশিয়াল E - ET বাই KT, ঠিক আছে? এখানে ই হচ্ছে এনার্জি লেভেল, কোন একটা স্পেসিফিক এনার্জি লেভেলে তুমি চিন্তা করছো। যেমন যদি বলো যে ম্যাটেরিয়ালে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন আছে কিনা, তাহলে ই হবে ইসি। তুমি যদি বলো যে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন আছে কিনা, তাহলে ই হবে ইভি। তুমি যদি বলো কন্ডাকশন ব্যান্ড থেকে 0.1 ভোল্ট, কন্ডাকশন ব্যান্ডের এস থেকে 0.1 ইলেকট্রন ভোল্ট নিচে ইলেকট্রন আছে কিনা, তখন ই হবে ইসি - 0.1। বোঝা যাচ্ছে? ই হচ্ছে তুমি ঠিক কোন জায়গাটা চাচ্ছ। তুমি যদি কন্ডাকশন ব্যান্ডের টপ থেকে 0.2 ইলেকট্রন ভোল্টে ইলেকট্রন খোঁজো,
তাহলে ই হবে ই মাইনাস ই অফ কন্ডাকশন ব্যালেন্স মাইনাস 0.2। ই অফ এফ হচ্ছে ফার্মি লেভেল, কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে টি টেম্পারেচার কেলভিনে, এটা হচ্ছে এফ ই। আর ভ্যালেন্সের ক্ষেত্রে কি করতে হবে, শুধুমাত্র 1 মাইনাস এফ ই। সো এফ ই একই জায়গা থেকে আসছে। আচ্ছা এখানে 1 মাইনাস এফ ই মানে কি 1 বাই, হ্যাঁ 1 মাইনাস এফ ই মানে হচ্ছে 1 বাই 1 প্লাস এক্সপোনেনশিয়াল ইএফ মাইনাস ই। এখানে এফটা সামনে চলে আসছে, দেখছো? আগে ছিল ই মাইনাস ইএফ, এখন হয়ে গেছে ইএফ মাইনাস ই মাইনাসের কারণে, ঠিক আছে, এক্সপোনেনশিয়ালি। আচ্ছা এটাকে করা হয়েছে কি, এক্সপোনেনশিয়াল ভেতরে মাইনাস কেন, বাইরে মাইনাস হবে না? এটা ডেরিভেশন গুলো আছে, দেখে নিও ডেরিভেশন গুলো একটু, অথবা আমি তোমাদের দেখাতে পারি পরবর্তী কোনো লেকচারে। হ্যাঁ আমি জাস্ট এখানে এন্ড ইকুয়েশন গুলো নিয়ে আসছি, সো নট শিওর। এখন এই জায়গাটা দেখো, আমরা এই ফরম্যাটটা ইউজ করব, লাস্ট ফর্ম যেটা, আমরা এই ফরম্যাটটাকে ইউজ করব। তুমি যেটা বলছো সুমিত, ওটা লাস্ট ফর্মে দেখো, তাইলে বুঝতে পারবা ইজিলি। সেটা হচ্ছে 1 মাইনাস ইএফ সমান হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস ইএফ মাইনাস ই বাই কেটি, তাই না? আর কন্ডাকশন ব্যান্ডের এফিটা কি হবে বলতো, তাহলে ইকুয়াল দিলে, আমি ওই ফর্মটা লিখি নাই, ওটাকে সিম্পলিফাইড করলে কি হবে, আমি যদি এই ফর্মটাকে এখানে নিয়ে আসি তাহলে এটা কি দাঁড়াবে বলতো? স্যার এখানে কি এটা অ্যাসিউম করেছে যে এই এক্সপোনেনশিয়ালটা ইজ মাচ গ্রেটার দ্যান 1, মানে অ্যাসিউমিং ফার্মি লেভেলটা দূরে এনার্জি সেকেন্ড থেকে থার্ড লেভেলে যাওয়ার কথা বলছো? ইয়েস স্যার, বিকজ সেটাই তো করেছে যে 1 এর চেয়ে অনেক বড়, তাহলে 1 মানে ইগনোর করা যায় 1 স্কয়ার। আমি সেটা বলছি তোমাকে, এখনই ওই জায়গাটা আসছি। তার আগে বলো যে এই ইকুয়েশনটাকে সিম্পলিফাইড করলে কি হবে বলো তো, টপটাকে? স্যার এক্সপোনেনশিয়াল মাইনাস, তারপর ব্র্যাকেটের ভিতরে ই মাইনাস ইএফ বাই ইএফ, রাইট। সো ই মাইনাস ইএফ হবে উপরেরটা, নিচেরটা হবে ইএফ মাইনাস ই। সুমিত তোমার অ্যানসার পেয়েছো তাহলে? উপরেরটা হবে ই মাইনাস ই মাইনাস ইএফ, আর নিচেরটা হবে মাইনাস ইএফ মাইনাস ই। সো ওই তুমি যেটা বললা যে এক্সপোনেনশিয়াল শুধু মাইনাসটা আগে চলে আসবে, সেটাই হচ্ছে কিন্তু বেসিক্যালি, ঠিক আছে? উপরের ইকুয়েশনটা হবে এক্সপোনেনশিয়াল মাইনাস ই মাইনাস ইএফ, আর নিচেরটা হবে এক্সপোনেনশিয়াল মাইনাস ইএফ মাইনাস ই। তাহলে তো মাইনাস সাইনটা স্যার তো ভেতরেই থেকে যাচ্ছে, বাইরে তো আসছে না। কি যায় আসে, তুমি ভেতরে তো, আমি বুঝি নাই তোমার ভেতরে বাইরে মানে কি, এক্সপোনেনশিয়াল মাইনাস 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 এক্সপোনেনশিয়াল? না স্যার, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর মাইনাস ই টু দি পাওয়ার এক্স তো সেম না। ও আচ্ছা, তুমি ইয়ের কথা বলছো? স্যার এখানে আমি বুঝেছি কি হয়েছে বলবো। হ্যাঁ বলো। স্যার উপরে এফ এর যে এক্সপ্রেশনটা 1 বাই 1 প্লাস এক্সপোনেনশিয়াল, এটা যখন 1 মাইনাস এফ করে তখন হচ্ছে উপরেও একটা এক্সপোনেনশিয়াল থাকে, নিচেও থাকে, তারপর হচ্ছে ওইগুলাকে ক্যান্সেল আউট করার জন্য আবার এক্সপোনেনশিয়াল মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হয় উপর নিচে, তাহলে উই গেট দ্য সেকেন্ড লাইনের এক্সপ্রেশন। তারপরে দুইটাতে স্যার একটা অ্যাপ্রক্সিমেশন করেছে, মানে অ্যাপ্রক্সিমেশন এটা করেছে, অ্যাপ্রক্সিমেশনটা আমরা পরে যাব। সেটা হলো কি যে আমরা জেনারেট এবং নন জেনারেট ডোপিং বলি। আচ্ছা আপাতত তোমরা ইকুয়েশনটা মনে রাখো, হ্যাঁ, যে ভ্যালেন্স ব্যান্ড করতে গেলে ইএফ মাইনাস ই হবে, আর কন্ডাকশন ব্যান্ড করতে গেলে ই মাইনাস ইএফ হবে ফার্মি লেভেল। আচ্ছা এটা হচ্ছে আমরা ডোপিংটাকে ধরে নিচ্ছি মাইনর লেভেল ডোপিং। এখানে আমরা ধরে নিচ্ছি এটা মাইনর লেভেলের ডোপিং হয়েছে। যদি মাইনর লেভেলের ডোপিং হয় তাহলে এটাকে কি বলে, ডিজেনারেট নাকি নন ডিজেনারেট? ডিজেনারেট। যদি মাইনর লেভেলের ডোপিং হয় তখন আমরা এই অ্যাজাম্পশনটাতে যাব, আমরা এটা পরে দেখব। মাইনর লেভেলে ডোপিং হলে যেটা হয়, তখন তোমার কনসেন্ট্রেশন অফ ডিফেক্ট খুবই অল্প হয়, তখন ফার্মি লেভেলটা কন্ডাকশন এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে থাকে, তখনই অ্যাপ্রক্সিমেশনটা করা যায়। কিন্তু যদি ডোপিং এর পরিমাণ অনেক বেশি হয়, আচ্ছা যখন মাইনর হবে তখন কিন্তু ডিফেক্ট গুলো, তোমার এনার্জি স্টেট গুলো ডিসক্রিট থাকে। তুমি যখন অল্প কিছু ডোপিং করবা তখন এনার্জি স্টেট গুলো ডিসক্রিট থাকবে। যখন তুমি হিউজ ডোপিং করবা, ম্যাসিভ ডোপিং করবা, তখন কিন্তু এনার্জি স্টেট গুলো ডিসক্রিট থাকবে না, এগুলো কি হবে, ওভারল্যাপিং এবং কন্টিনিউয়াস হয়ে যাবে, ঠিক আছে? তখন ফার্মি লেভেল কন্ডাকশন এবং ব্যালেন্সের মাঝখানে থাকবে না, তখন ফার্মি লেভেল হয় কন্ডাকশন ব্যান্ডের ভিতরে চলে যাবে, অথবা ফার্মি লেভেল ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে চলে যাবে। বোঝা যাচ্ছে? তো যদি তুমি মাইনর লেভেলে ডোপিং করো তখন ভ্যালেন্স ফার্মি লেভেলটা কন্ডাকশন এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে থাকে, ওই অবস্থায় এই অ্যাজাম্পশনটা চলে। যদি তুমি হিউজ ডোপিং করো তখন এনার্জি লেভেল ডিসক্রিট থাকবে না, তখন ফার্মি লেভেল হয় কন্ডাকশন ব্যান্ডের ভিতরে চলে যাবে, অথবা ফার্মি লেভেলের ভিতরে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে চলে যাবে। যদি কন্ডাকশন ব্যান্ডের ভিতরে চলে যায় তখন সে মেটালিক বিহেভিয়ার শো করে, আর যদি সে ভ্যালেন্স ব্যান্ডের নিচে চলে যায় তখন সে ইনসুলেশনের বিহেভিয়ার শো করে। কিভাবে বিহেভিয়ার শো করে একটা জিনিস দিয়ে খালি দেখাই, যখন সে মেটালিক বিহেভিয়ার শো করবে তখন টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়তে থাকবে, যখন ইনসুলেশন বিহেভিয়ার শো করবে তখন টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যাবে, কারেন্ট বাড়বে। বোঝা যাচ্ছে? এখানে পরে আসবো আমি আবার, বিহেভিয়ারটা এখান থেকে বলছি। তার মানে তুমি যদি ম্যাসিভ ডোপিং করো, ম্যাসিভ ডোপিং এর কারণে যদি ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, তখন তুমি যতই ভোল্টেজ দাও মানে টেম্পারেচার বাড়বে, কারেন্ট বাড়বে না।
কিন্তু যদি এটা ভ্যালেন্স ব্যান্ডের নিচে চলে যায় তখন কিন্তু টেম্পারেচার ইফেক্টে বাড়বে। সেখানে আমরা বলছি হয় মেটালিক অথবা ইনসুলেটিং বিহেভিয়ার শো করে। যে কথাগুলো বললাম এগুলো এখন স্লাইডে নাই, সো ওগুলো তোমাদের প্রয়োজনও নাই। ওগুলো আমি যখন স্লাইডে ওগুলো পড়াবো তখন আবার ডিটেল পড়াবো। এখন শুধু এটুকুই বুঝছি যে আমাদের নাম্বার অফ ইলেকট্রনটা ডিপেন্ড করবে ডেনসিটি অফ ফাংশন এবং ফার্মি লেভেল ফাংশনের উপরে, ইলেকট্রন পাওয়ার পসিবিলিটির উপর। প্রবাবিলিটিটা ডিপেন্ড করবে এক্সপোনেনশিয়াল মাইনাস ই বাই ই কেটি এখান থেকে। আর প্রথম যে টার্মটা আছে এনসিই, আমরা দেখো ইন্টিগ্রেশন করে এই ফর্মে নিয়ে আসছি কোশ্চেন দুটোকে আবার। এন সমান হচ্ছে টুয়াইস এই ফর্ম ইকুয়েশন, আর পি হচ্ছে এটা, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন আর এটা হচ্ছে কি আমাদের ফ্রি হোল। ঠিক আছে, তাহলে ফ্রি ইলেকট্রনটা এখানে এনসি বলছি, তাহলে এনসি কতটুকু? এই পুরোটুকু হচ্ছে এনসি, বোঝা যাচ্ছে? এক্সপোনেনশিয়াল আগের টার্মটা হচ্ছে এনসি আর এখানে এক্সপোনেনশিয়াল এই টার্মটা হচ্ছে আমাদের এনভি। তার মানে ইন্টিগ্রেশনটা করে ফেলেছি আমরা, এখানে ইন্টিগ্রেশনটা করে আমরা রেজাল্টটাকে এই ফর্মে আনতে পারি। ক্লিয়ার? এই স্লাইডে কিছু ইকুয়েশন খালি মিস আছে। আমি যেমন এখানে উপর ইকুয়েশনটাকে সিম্পলিফাইড করে নেই, এটা হবে এক্সপোনেনশিয়াল মাইনাস ই মাইনাস ইএফ। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে এই ইকুয়েশনটা দুইটা ফরম্যাটে লেখা হয়েছে দুই বই থেকে মেলানোর জন্য। আর ফাইনালি আমরা কি করলাম, এই ইকুয়েশনে চলে আসলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখন, যে আমরা ফ্রি ইলেকট্রন জানতে হলে আমাদের দুইটা জিনিস জানা লাগবে, একটা হচ্ছে এনসি অথবা এনভি, আর একটা হচ্ছে তোমার এনার্জি স্টেটটা জানা লাগবে। ঠিক আছে, এখানে এখন একটা বিষয় আছে যে এনসি এবং এনভির যে ভ্যালুটা, এটা কিন্তু থার্মাল ভাইব্রেশনের কারণে, থার্মাল এনার্জির কারণে এখানে কিছুর উপর ডিপেন্ড করে। দেখো 2 পাই কনস্ট্যান্ট হোল এইচ মানে কি বলতো? প্ল্যাঙ্কস Planck's কনস্ট্যান্ট। constant। আচ্ছা, এখানে এমটা কি বলতে পারবা? এটা হচ্ছে রিডিউস মাস বা এটা এফেক্টিভ এফেক্টিভ মাস। মাস। এফেক্টিভ মাস। হ্যাঁ, ইফেক্টিভ মাসের যে ফিজিক্যাল মিনিং আমরা সেখানে আসতে পারি, দেখি আমরা চেষ্টা করব একটু এই টার্মগুলোকে ভালো মতো বোঝার, কারণ আমরা যারা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করব তাদের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। বোলটজম্যান কনস্ট্যান্ট আর এটা হচ্ছে ইফেক্টিভ মাস অফ হোল। ঠিক আছে, ইকুয়েশনে সাধারণত একটা টার্মস দিয়ে গুণ করে দেওয়া হয়। মনে করো ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 10⁻³ কিলোগ্রাম, হয়তো দেখবা সামনে 0.1 বা 0.12 দিয়ে গুণ করা হচ্ছে, ওটা বলে দিচ্ছে ওরা বেসিক্যালি ইফেক্টিভ মাসটা কত হবে। ঠিক আছে, সেখানে পড়ে যাবো। সো এখন আমরা মোটামুটি জানি যে কিভাবে আমরা, আমাদের আজকের লেকচারের মেইন পারপাসটা কি ছিল বলতো, যে টেম্পারেচার কিভাবে ইফেক্ট করে। তো টেম্পারেচার ইফেক্ট বুঝতে হলে আমাদের কিন্তু আসলে বুঝতে হয় যে ইলেকট্রন কোথায় আছে, হোল কোথায় আছে, এবং টেম্পারেচারের ডিপেন্ডেন্সটা এখানে আসছে। দেখো এই টেম্পারেচার বসালে আমরা নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ হোল এখান থেকে বের করতে পারবো। এখান থেকে আমরা কি দেখতে পারি বলতো? এখান থেকে আমরা দেখতে পারি যে, আমরা ইকুয়েশনটা এখানে আবার নিয়ে আসছি, এখান থেকে আমরা দেখতে পারি, দেখো ইসি এবং ইএফ, এটা দেখো e⁻⁻⁶ এর গ্রাফটা দেখো, e⁻⁻⁶ x যত ছোট হবে f এর ভ্যালু তত বেশি হবে, তাই না? e⁻⁻⁶ এ x যদি নেগেটিভে যায়, বা আমি এখন টার্ম নেগেটিভে চিন্তা না করি, x যত ছোট হবে আমাদের f এর ভ্যালু তত বেশি হবে। সো যদি কন্ডাকশন ব্যান্ড এবং ফার্মি লেভেলের ভ্যালুটা ডিফারেন্স যদি কম হয়, অথবা ভ্যালেন্স ব্যান্ড এবং ফার্মি লেভেলের ডিফারেন্সটা যদি কম হয়, তাহলে কি হবে বলতো? n এর পরিমাণ বেড়ে যাবে, তাই না? এটা স্যার ক্যালকুলেট করে দেখতে হবে, এটা বোঝার একটু কঠিন। এই যে গ্রাফ দিয়ে দিয়েছি, এই জন্য e⁻⁻⁶ এর গ্রাফ। স্যার এখন ইসি মাইনাস ইএফ এবং ইএফ মাইনাস ইভি এর দুটোর সাইন আগে আমাদের গ্রাস্প করতে হবে ঠান্ডা মাথায়। কন্ডাকশন ভ্যান না এবং কেন, না এটা ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করার কিছু নাই। ইসি ইজ অলওয়েজ গ্রেটার দেন ইএফ। ইসি মানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর ইভি মানে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। আমাদের কন্ডাকশন ব্যান্ড বলা হয় সবচেয়ে উপরের ব্যান্ডটাকে, ভ্যালেন্স ব্যান্ড বলা হয় সবচেয়ে নিচের ব্যান্ডটাকে, আর ইএফ বলা হয় কাকে? মাঝখানের ফার্মি লেভেলটাকে। তোমরা কি ফার্মি লেভেলের ছবি দেখছো কোথাও? জাস্ট এর আগে ছিল, কিন্তু ইনফ্যাক্ট ফার্মি লেভেলের সাথে আমাদের খুব বেশি পরিচিতি নেই। হ্যাঁ, কিন্তু ফার্মি লেভেলটা ধরে নাও নন ডিজেনারেটিভ যদি হয়, কন্ডাকশন ব্যান্ড যদি উপরে থাকে, ভ্যালেন্স ব্যান্ড নিচে থাকে, ফার্মি লেভেলটা মিডলে থাকে। তার মানে কন্ডাকশন ব্যান্ড মানে ফার্মি লেভেল এটাও পজিটিভ, এবং ফার্মি লেভেল মানে ভ্যালেন্স ব্যান্ড এটাও পজিটিভ। দুটোই তো স্যার আরহেনিয়াস ল ফলো করছে। দুটোই পজিটিভ। ঠিক আছে, সো দুটোই যদি পজিটিভ হয়, তাহলে e⁻⁻⁶ এর ক্ষেত্রে তোমার এই আমরা কি বলতে পারি এই ইকুয়েশনটা থেকে, যদি ইসি এবং ইএফ যদি খুব কাছাকাছি হয় তাহলে কি হবে বলো তো? বলো, ইসি এবং ইএফ কাছাকাছি হলে কি হবে? সুমিত বলো, এটার ইফেক্ট কি? ইসি এবং ইএফ কাছাকাছি হলে ইফেক্ট কি? ইসি এবং ইএফ যত কাছাকাছি হবে ততই এটা e⁻0 এর মতো আচরণ করবে। মানে এটার কনস্ট্যান্সি, মানে একদম টেইল এন্ডে কনস্ট্যান্সি বাড়বে। মানে কি? মানে টেইলটা হবে অনেক ফ্ল্যাট। তার মানে কি? এখান থেকে অনেক সিম্পলিফাইড কিছু বোঝা যায় কিনা সেটা বুঝতে হবে।
তুমি অ্যারেনিয়াস ইকুয়েশন আর ইকুয়েশনের ডেফিনেশন টার্ম এগুলো ডেফিনেশন দিয়ে বুঝলে কনসেপ্ট কখনো ক্লিয়ার হবে না। কনসেপ্ট ক্লিয়ার করতে হলে তোমাকে ফিজিক্যাল মিনিং বুঝতে হবে। এই লাইনটার ফিজিক্যাল মিনিং কি কে বুঝতে পারো বলো? স্যার এটা যদি ব্যান্ড কম থাকে তাহলে মানে এটা it would behave like a n type semiconductor because এখান থেকে এনার্জি ইলেকট্রন খুব তাড়াতাড়ি জাম্প করে যেতে পারবে উপরে। সো সরাসরি ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পাই, যদি EC - EF টা ছোট হয় তাহলে কি হচ্ছে, n বড় হয়ে যাচ্ছে না? স্যার নাম্বার অফ ইলেকট্রনস বেড়ে যাচ্ছে। স্ট্রেট ইকুয়েশন, ভেরি ভেরি স্ট্রেট। যদি EC এবং EF কাছাকাছি হয়, EC এবং EF কাছাকাছি হয় অথবা EF এবং EB কাছাকাছি হয় তাহলে e⁻⁻⁻⁻ এ বেড়ে যাবে। রাইট। সো নাম্বার অফ ইলেকট্রন অথবা নাম্বার অফ হোল বেড়ে যাবে। নাম্বার অফ ইলেকট্রন এবং নাম্বার অফ হোল, এবং আমরা স্বাভাবিকভাবে বুঝি কি যে ফার্মি লেভেল যদি আমার ইলেকট্রনটা জাম্প করবে, ফার্মি লেভেলটা যত কন্ডাকশন ব্যান্ডের কাছে আসবে ততই আমাদের কি হবে, কন্ডাক্টিভিটি বেড়ে যাবে, কারণ আমার পসিবল ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে। ইলেকট্রনটা জাম্প করবে ফার্মি থেকে। আবার ফার্মি যদি ভ্যালেন্সের কাছাকাছি হয় হোলের ক্ষেত্রে তাহলে আমাদের তখন হোল মুভমেন্টটা ফাস্ট হবে, হোলের সংখ্যা বেড়ে যাবে। সো আমাদের জাম্পের ক্ষেত্রে কন্ডাকশন ক্ষেত্রে আমি ফার্মি লেভেলকে যত কন্ডাকশন ব্যান্ডের দিকে ঠেলে দিতে পারি, মনে রাখবো আমি ফার্মি লেভেলকে এখন কিভাবে ঠেলবো এটা আমরা পরে দেখবো ডোপিং এ। আমি ফার্মি লেভেলকে যত কন্ডাকশন ব্যান্ডের কাছে নিয়ে যেতে পারবো ততই আমার কি হবে, ফ্রি ইলেকট্রন সংখ্যাটা বেড়ে যাবে। স্যার ফার্মি লেভেলের একটা ডেফিনিশন দিলে ভালো হতো, ভালো, কারণ আমরা আগের কোন ক্লাসে এটা এনকাউন্টার ফার্মি লেভেল আমরা ব্যান্ড থিওরিতে গেলে আসবে। আমরা যখন ব্যান্ড থিওরিতে যাব 2-3 লেকচার পরে তখন আমরা এই ফার্মি লেভেলের টোটাল কনসেপ্ট নিয়ে আসবো। এখন শুধু বলছি ফার্মি লেভেলটা মাঝখানে, ফার্মি লেভেলটা কিভাবে তৈরি হয়, ফার্মি লেভেলের কনসেপ্ট কি, এসব কিছু আমরা এক্সপ্লেন করব। ঠিক আছে? এখন শুধু বোঝো যে ফার্মি লেভেল হচ্ছে অনেকটা মনে করো দুইটা সিঁড়ির মাঝখানে একটা ইন্টারমিডিয়েট সিঁড়ির মতো, বোঝা যাচ্ছে? দুইটা সিঁড়ির মাঝখানে একটা ইন্টারমিডিয়েট সিঁড়ির মতো, ওখানে তুমি স্টেপ করে তারপর উপরে যাবা। কন্ডাকশন এবং ভ্যালেন্স ব্যান্ড যেমন সেমিকন্ডাক্টরে ফার্মি লেভেল থাকে, এই কারণেই তুমি ফার্মি লেভেলের মাধ্যমে দ্রুত ইনসুলেশনের সাথে ডিফারেন্সটা এখানে। ঠিক আছে? ফার্মি লেভেলটা হচ্ছে মাঝখানে থাকে, এটা একটা ইন্টারমিডিয়েট স্টেপ। তোমাকে তো ইলেকট্রন জাম্প করাতে হবে ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে। সো ফার্মি মানে মিডল একটা লেভেল থেকে, তখন তোমার ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়াটা ইজি হয়। আমরা এই জায়গাটা পরে দেখবো, বাট আপাতত শুধু মনে রাখো যে ফার্মি লেভেল হচ্ছে ভ্যালেন্স এবং কন্ডাকশন মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেপ হিসেবে আসে। আমরা এটা ডিটেইল দেখাবো। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমাদের আমরা বলছি যে টেম্পারেচার বাড়ালে তোমার কলিশন হয়, 3 ধরনের কলিশন হয়। একটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন কলিশন হয়, ঠিক আছে? একটা হচ্ছে তোমার ইলেকট্রনের সাথে ফোননের কলিশন হয়, এবং অলমোস্ট 10 টাইমস মোর কলিশন হয় ফোননের সাথে। ফোনন কোথা থেকে আসছে বলো তো? ল্যাটিস ভাইব্রেশনের কোয়ান্টাইজেশন। রাইট। ল্যাটিস ভাইব্রেশনে বলে যে কোয়ান্টাইজ হয়, সেখান থেকে যে ফোননটা ক্রিয়েট হয় সেই ফোননের সাথে ইলেকট্রন, মানে ইলেকট্রন ফ্লো করা শুরু করে, ইলেকট্রন ইলেকট্রন কলিশন হয়, ইলেকট্রন ইলেকট্রন কলিশনের কারণে হিট এনার্জি তৈরি করে, সেই হিট এনার্জি ভাইব্রেশন তৈরি করে, ভাইব্রেশনের পরে যে ফোনন আসে সেই ফোননটা আবার ইলেকট্রনের সাথে কলিশন করে। সো ইলেকট্রন ফোনন এবং ইলেকট্রন ইলেকট্রন কলিশন হয়। আরেকটা হচ্ছে ইলেকট্রনের সাথে আয়নেরও কিছু কলিশন হয়, যেটাকে পোলার আয়ন বলে। তো এগুলো আমাদের ডিটেইল বোঝার আর কিছু নাই, জাস্ট কলিশনটা টাইপ বুঝলাম। এখানে একটা জিনিস বুঝতে পারি আমরা যে মোবিলিটি হচ্ছে টেম্পারেচারের সাথে কি ইনভার্সলি রিলেটেড। তার মানে টেম্পারেচার বাড়লে মোবিলিটি কমে যাবে, টেম্পারেচার কমালে মোবিলিটি বেড়ে যাবে। আমরা জানি যে ইজি যদি অলমোস্ট জিরোর মতো হয় তার মানে কি মেটালিক। এখন খেয়াল করো, আমরা এই ইকুয়েশনটাতে আবার যাই। আমরা এর আগেই বলে দিয়েছি যে এন ডিপেন্ড করে, সিগমা ডিপেন্ড করে মোবিলিটি এবং এন এর উপর, এবং আমরা কি বলেছি মেটালের ক্ষেত্রে বেশি কি আছে, এন, মোবিলিটি কম। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মোবিলিটি হাই কিন্তু এন কম, তার মানে টেম্পারেচার ইফেক্ট দুইজনের ক্ষেত্রে দুই রকম হবে। আমরা ই ইকুয়াল টু 0 বলতে বোঝাচ্ছি মেটালের ক্ষেত্রে। মেটালের ক্ষেত্রে ই সিগমা হচ্ছে প্রপোর্শনাল টু কি, সিগমা প্রপোর্শনাল টু মিউ, তাই না? সিগমা প্রপোর্শনাল টু মিউ না মেটালের ক্ষেত্রে? ইয়েস স্যার। এন তো অলমোস্ট কনস্ট্যান্ট, n by nc অলমোস্ট কনস্ট্যান্ট 10⁻25 পার মিটার কিউবের মতো। সো মিউর উপর ডিপেন্ড করবে, আর মিউ ডিপেন্ড করছে কিসের উপর, ইনভার্সলি টেম্পারেচারের উপর। সো সিগমা হচ্ছে প্রপোর্শনাল টু মিউ, মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, তার মানে সিগমা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার এন্ড প্রপোর্শনাল টু n। ক্লিয়ার? সিগমা n এর প্রপোর্শনাল টেম্পারেচারের ইনভার্স। তাহলে মেটালের ক্ষেত্রে টেম্পারেচার যতই বাড়াবা আমরা কি দেখতে পাচ্ছি, দেখো বরঞ্চ কন্ডাক্টিভিটি কমে যাচ্ছে, দেখছো? কিন্তু যদি এনার্জি ব্যান্ড গ্যাপ 0-র চেয়ে বেশি হয়, ম্যাটেরিয়াল যদি সেমিকন্ডাক্টর বা ইনসুলেটর হয়, ইন দ্যাট কেস আমরা দেখতে পাচ্ছি যে তখন কিসের উপর ডিপেন্ড করতেছে,
তখন তোমার n এর উপর ডিপেন্ড করবে বেশি, তাই না? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সিগমা, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ ইলেকট্রনের উপর ডিপেন্ড করে। আর নাম্বার অফ ইলেকট্রন কিসের উপর ডিপেন্ড করে? Nc e⁻ cc/f এর উপর, মানে এক্সপোনেনশিয়াল টার্মের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি এখানে যে সিগমা ইজ প্রপোর্শনাল টু এক্সপোনেনশিয়াল মাইনাস e/2 skt। এখানে e কিভাবে আসছে দেখো, এখানে কিন্তু e ছিল না, এখানে কি ছিল? e মাইনাস ec বা সরি e মাইনাস ev অথবা ec মাইনাস e ছিল। যেটা হলো সেটা হলো যে নন ডিজেনারেটিভ এর ক্ষেত্রে যখন তোমার খুবই মাইনর ডোপিং করা হয়, ফার্মি লেভেলটা নরমালি কন্ডাকশন এবং ভ্যালেন্স ব্যান্ডের ঠিক মিডলে থাকে। কোথায় থাকে? একদম মিডলে। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশনের মিডলে। যদি মিডলে থাকে তাহলে কি আমরা ই সমান ধরো ই মাইনাস ইএফ, এখানে কি ই সমান কত হবে তাইলে বলো তো? আমি এখানে ইয়েটা নিয়ে আসছি, দাঁড়াও। eg/2 এর মতো, eg/2 হয়ে যাবে, রাইট? মানে এটা হচ্ছে হাইট, তো বটম থেকে হাইট, তো একটা হাইট মনে করো 5 10 7.5, সো eg/2 হয়ে যাবে। সেই eg/2টাই এখানে দেখানো হচ্ছে। এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন যে সহজ করার জন্য, আর কিছু না, যে যদি ডোপিং খুব কম হয় তাহলে ওটা ঠিক মিডলে থাকলে ইকুয়েশনটা এই ফরম্যাট লেখা যায়। বাট মেইন বিষয় হলো সিগমা প্রপোর্শনাল টু n, সরি সিগমা প্রপোর্শনাল টু মোবিলিটি, ওখান থেকে আমরা দেখাচ্ছি টেম্পারেচারের ইনভার্স। আর সিগমা যেহেতু প্রপোর্শনাল টু n, তাহলে এটা তার মানে টেম্পারেচার বাড়লে কি হয়? টেম্পারেচার বাড়লে মোবিলিটি বাড়ে, টেম্পারেচার বাড়লে তোমার ইলেকট্রন সংখ্যাও বাড়ে। দুইটা ইকুয়েশনে, কিন্তু মেটালের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা খুব একটা বাড়বে না। এই জন্য মোবিলিটি কমার কারণে মেটালের কন্ডাক্টিভিটি কমে। আবার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু দুইটাই হয়, মোবিলিটি হয়তো কমতেছে যদি কলিশন হয়ও, কিন্তু চার্জ ক্যারিয়ার বাড়তেছে। এই যে সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরের ক্ষেত্রে যত তুমি টেম্পারেচার বাড়াবা ততই কি হবে? তার কন্ডাক্টিভিটি বাড়তে থাকবে। আমরা স্ট্রেট একটা অঙ্ক দেখে শেষ করে ইচ্ছা আজকে ক্লাস, সেটা হচ্ছে তোমার ক্লাস আছে কিন্তু। আচ্ছা, তাহলে আজকে এখানে শেষ করে দিই। আমরা নেক্সট ক্লাসে আমরা আরো অল্প কিছু জিনিস দেখবো, তারপর হচ্ছে আমরা ব্যান্ড থিওরিতে চলে যাব। তোমাদের ভিডিও লেকচার গুলো আমি আগের গুলো ইমেল করে দিয়েছি, ঠিক আছে? আর এই স্লাইডটা আমি আজকে ইমেল করে দিব তোমাদেরকে, সিআরকে। স্যার আমাদের কি টেক্সট বুক দেওয়া হবে না? টেক্সট বুকে যে বললাম আমি চ্যাপ্টার দিব, আমি টোটাল 6টা বই ফলো করতেছি ইন টোটাল, ঠিক আছে? মানে এক একটা চ্যাপ্টারের জন্যই, যেমন বিভিন্ন বইয়ের একটা করে চ্যাপ্টার, এর মধ্যে আসলে মিলেছিল কয়েকটা বই ফলো করাতে আমি চ্যাপ্টার গুলো দিয়ে দিব, তোমাদেরকে নাম দিয়ে দিতে পারি, যদি তোমরা বই কালেক্ট করতে চাও করতে পারো, অসুবিধা নেই। 5-6টা বই আছে। আচ্ছা, নামটা আমার এখানে, আচ্ছা আমি আজকে যদি টাইম নেই আমি নেক্সট ক্লাসে শুরুতে দেখাবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, সবাইকে থ্যাংক ইউ।